জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের মার্কেট একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি ফিফটিকে আমরা যদি দেখি তাহলে মোটামুটি নিফটি ফিফটি প্রায় 0.5% আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে। তবে মোটামুটি আজকে আমাদের মার্কেট যদি আমরা দেখি তাহলে একদম নর্মালি চলছিল প্রায়। তারপরে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রায় সেকেন্ড হাফে শেষের দিকে বলতে পারেন মার্কেট কিন্তু একটা রকেট গতিতে দৌড়ায়। তো এমন কি পজিটিভ নিউজ চলে আসলো বাজারে, যার কারণে বাজার এতটা পরিমাণ রিকভারি করলো। মানে নেগেটিভ চলছিল, সেখান থেকে রিকভারি করে গেল। হ্যাঁ, তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন ইউএস এবং চায়না, যেটা এখন সব থেকে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুরো সারা বিশ্ব জুড়ে। এই যে ইউএস এবং চায়নার যে ট্রেড ওয়ার, একজন আরেকজনের ওপরে ট্যারিফ লাগাচ্ছে, আবার আরেকজনের ওপরে ট্যারিফ পরস্পরের ওপর ট্যারিফটা বাড়িয়ে চলেছে, যার কিছুটা পজিটিভিটি আমরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখতে পেয়েছি। মানে ইলেকট্রনিক্স গুডসের ওপরে কিছুটা ছাড় দিয়েছিল, যার কারণে মার্কেট কিছুটা পজিটিভ দেখিয়েছিল। বিশ্বের সমস্ত বাজারেই আমরা পজিটিভিটি দেখতে পেয়েছি। তো আজকে মার্কেট চলাকালীনই বলতে পারেন, মানে আমাদের মার্কেট যখন চলছিল তখন এই দু তরফ থেকেই এমন কিছু খবর চলে আসে, যে কারণে মোটামুটি আশা করা যাচ্ছে, দেখুন সব কিছুই হচ্ছে আশা করা যাচ্ছে, খবরগুলো যা আসছে তার উপর ভিত্তি করে কি আশা করা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ইউএস এবং চায়নার যে ট্যারিফ যুদ্ধটা চলছে, এই ট্যারিফ যুদ্ধটা হয়তো শান্ত হতে পারে বা পুরো সেটেলমেন্ট হয়ে যেতে পারে, এরকম একটা আশা তৈরি হচ্ছে। তো সেই ব্যাপারেই কিন্তু কথা বলবো। তো ইউএস এবং চায়নার আমরা কন্টিনিউ ফাইট দেখেছি, দু তরফ থেকেই ফাইট। এবার এই দু তরফ থেকেই দুটি খবর এসছে, যে খবরটা কিন্তু বাজারের জন্য একটা পজিটিভ। তো সেই খবরটা কি সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে খবরটা এসছে, বল ইজ ইন চায়নাস কোর্ট, চায়নার কোর্টে বল ফেললো। কি বলছে? ডোনাল্ড ট্রাম্প কলস অন বেইজিং টু মেক ট্যারিফ ডিল উইথ আস। মানে ইউএস বলতে চাইছে এখন যে এই ট্যারিফ ডিলের জন্য আমাদেরকে কল করুক বেজিং থেকে, তাহলে আমরা অবশ্যই এই ট্যারিফ ডিলে বসবো। মানে যেহেতু ইন্ডিয়ার ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি এবং চায়না হচ্ছে 2য় ইকোনমি, তো কেউ কাউকে মানে হার মানবে না। তো ইউএস বলছে আমরা রাজি আছি, তবে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করুক, কথা বলুক, অবশ্যই আমরা বসতে পারবো। উল্টো দিকে চায়নাও বলছে, চায়না ফাইনালি ব্রিংস ইন ট্যারিফ ওয়ার, সেজ ওপেন টু টক ইফ প্রেসিডেন্ট ট্রাম্প শোজ রেসপেক্ট। মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আর কি শুরুটা তো ডোনাল্ড ট্রাম্পই করেছিল এই ট্যারিফ যুদ্ধ, তো সেটাই চায়না বলছে আর কি, যে উনি যেভাবে মানে অ্যাগ্রেসিভলি যেভাবে উনি এগিয়ে আসছেন, মানে ওনার কথার কোনো ঠিকানা নেই, যাকে যা খুশি বলে দিচ্ছেন। তো একটু রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, একটু সম্মান দিয়ে কথা বলুক, আমরাও মানে কথা বলার জন্য রেডি আছি। তাহলে মোটামুটি আমরা দুদিক থেকেই দেখতে পাচ্ছি, ইউএস থেকে এবং চায়না থেকে, দুদিক থেকেই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কথা বলার জন্য দুজনেই রেডি আছে। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একজন আরেকজনকে বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি কল করো, আমরা কথা বলতে প্রস্তুত। আবার ওই দিক থেকে বলছে আপনি আগে শুরু করেছেন, আপনি আগে কল করুন, আমরাও কথা বলতে প্রস্তুত আছি। মানে এই রকম একটা জায়গায় পৌঁছেছে। তো ফাইনালি মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা দু তরফ থেকেই ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি এবং 2nd নম্বর ইকোনমি, এই দুদিক থেকেই আমরা একটা পজিটিভ সংকেত পাচ্ছি যে কথাবার্তা চলার সম্ভাবনা আছে। তাহলে এক্ষেত্রে একটা আশা তৈরি হচ্ছে মার্কেটে, যে যদি বা কথাবার্তা হয় এদের দুজনের মধ্যে, তাহলে হয়তোবা কিছু সেটেলমেন্ট হলেও হতে পারে। তো এই সম্ভাবনা আপাতত চলছে। এবার এর মানে মাঝপক্ষ হয়ে কাউকে একটা
মানে ঠিকঠাক করতে হবে আর কি, তারপরে বোঝা যাবে। এবার মোটামুটি এই 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 যে খবরটা আপনারা দেখলেন এবং জানলেন, তো এই খবরটা আমাদের মার্কেট চলাকালীন চলে এসেছিল, যার কারণে এইখানে একটা পজিটিভিটি দেখা গেছে। সেই পজিটিভিটির কারণে মার্কেটটা কিন্তু, আমাদের মার্কেট তখন রানিং ছিল, এবার মার্কেটেও কিন্তু একটা আমরা গ্রিন সাইড দেখতে পাই খুব ভালোভাবে, যেটা একটা বাজারের জন্য পজিটিভ সংকেত। এবার আপনাকে একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এটা তো আপাতত আমরা এখন কারেন্ট দেখলাম, এবার এই যদিও বা এদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এবার সেই কথাবার্তাটা আসলেই মানে কথাবার্তাটা আর কি ভালো হলো না খারাপ দিকে হলো, সেই ব্যাপারগুলোও কিন্তু দেখতে হবে। তো মোটামুটি ডাউ জোন্সের ফিউচারটা রানিং থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি চলে 24 আওয়ার্স। তো ডাউ জোন্সের ফিউচারের চার্ট প্যাটার্নে যদি আপনি হঠাৎ করে মানে একটু আমি খুলে দেখাই, তো আমি এখন ডাউ জোন্সের ফিউচারের চার্ট প্যাটার্ন ওপেন করেছি। এখানে 15 মিনিটের যে ক্যান্ডেল হয়, একটা ক্যান্ডেল 15 মিনিটের, সেই চার্ট প্যাটার্নটা আমি ওপেন করেছি, ঠিক আছে। ডাউ জোন্স ফিউচার দেখতেই পাচ্ছেন, এটা কন্টিনিউয়াসলি রানিং থাকে। তো মোটামুটি এই যে দেখুন, ঠিক দুপুরবেলা যখন আমাদের মার্কেট চলছিল, তখন এই পজিটিভ খবরটা আসার পরে এখানে একটা কত বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, পরপর ব্যাক টু ব্যাক দুটো গ্রিন ক্যান্ডেল, এবং এই জায়গায় চলছিল এতটা ওপরে চলে এসছে, তারপরে ধীরে ধীরে আবার একটু নেগেটিভিটি দেখাচ্ছে। এখন বর্তমানে যেটা চলছে, এই পর্যন্তই এই লেভেলটাতে এসে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা চলছে, এবং এখন ইউএস মার্কেটও ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো ইউএস মার্কেটের পরিস্থিতিটাও একটু দেখে নিই। তো ডাউ জোন্স এখন চালু হয়ে গেছে, মোটামুটি ডাউ জোন্সকে যদি দেখি প্রায় 0.5% মতন নিচে, ঠিক আছে। তো মোটামুটি নেগেটিভেই ওপেনিং হয়েছে, তারপরে ধীরে ধীরে নেগেটিভ হয়েছে, তারপর এখন কিছুটা রিকভারি করার চেষ্টা করছে। জাস্ট মার্কেট ওপেন হয়েছে, তো মাঝরাত অবধি চলবে। এবার এই যে কথাবার্তা কতটা কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত ব্যাপার কিন্তু দেখতে হবে। মানে হঠাৎ করে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে ভাবতে হবে যে কোনো না কোনো কিছু গন্ডগোল কিছু হয়েছে, মানে খবর পজিটিভ কিছু ব্যাপার হয়নি। বা কখনো যদি হঠাৎ করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কোনো না কোনো একটা পজিটিভ খবর নিশ্চয়ই এসছে, যার এফেক্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও পড়বে। আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসবো এফআইস ডিআইসের ডাটা। তো এফআইস আজকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এফআইসের পক্ষ থেকে বাইং, নেট 3,900 কোটি টাকার নেট বাইং করেছে এফআইস, ঠিক আছে। তো মোটামুটি গতকাল এবং আজকে দুদিন আমরা কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক এফআইএসের বাইং দেখতে পেলাম, যেটা কিন্তু একটা পজিটিভ সংকেত। এবং এই পজিটিভিটিগুলো কি কি আছে সেগুলো আমি কন্টিনিউয়াসলি ভিডিওতে আলোচনা করেই গেছি। তো যাই হোক, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, একটা স্পেশাল ভিডিও আর কি। তো সেখানে অনেকেই বেশ কয়েকজন কিছু কমেন্ট করেছেন, মানে কমেন্টগুলো এইরকম যে দাদা আপনিও তো তাহলে অন্য সবার মতো হয়ে গেলেন। তাদেরকে আমি একটাই কথা বলবো, অন্য সবার মতো কি দেখলেন আমার মধ্যে? আমি কি কারোর কাছে কোনো কোর্স বিক্রি করার জন্য কোনো কথা বলেছি ভিডিওটাতে? বা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে কি? নাকি কোনো ফায়দা তুলতে চেয়েছি আপনার কাছ থেকে? এরকম কোনো কিছু কি মনে হচ্ছে? তাহলে ভিডিওটি পুরোটাই অ্যাভয়েড করুন। দেখুন, ওরকম কোনো মেন্টালিটি আমার নেই, ভবিষ্যতে আশা করি হবেও না। ভবিষ্যতে ওই রকম মেন্টালিটি আসলে চ্যানেল বন্ধ করে দেবো, ঠিক আছে। আমার কাছ থেকে যতটুকুই পাবেন, যেটুকু আমি নিজে জানি, যতটুকুই জানি, আমি সমস্ত কিছু একদমই জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকু আপনাদের ফ্রি অফ কস্টেই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে কিছু ভিউ আর লাইক। এই জিনিসটা কি আমার দাবি থাকতে পারে না আপনাদের কাছে? এই জিনিসটা কি আশা থাকতে পারে না? সেইটুকু অধিকার তো নিশ্চয়ই আমার আছে, সেই জিনিসটাই তো দাবি করেছি। এই জিনিসটা তো আপনার টাকা খরচা করতে লাগবে না, ফ্রি অফ কস্টে হয়। তাহলে এই দাবিটাকে যদি আপনি মনে করেন যে আমিও একটা মানে পেশাদারি হয়ে গেলাম, বাকি সবার সাথে আমাকে মিলিয়ে নিলেন, তাহলে এই ব্যাপারটা আমি ঠিক মানতে পারলাম না, ঠিক আছে। দেখুন, আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, তাই জন্য এই কথাটাও সোজাসুজিই বলে দিলাম।
খারাপ ভাবলে আমার কিছু করার নেই। তবে ওই রকম যেভাবে আপনারা কমেন্টগুলো করেছেন, কয়েকজনই 4-5 জন হবেন, তো তারা যেভাবে কমেন্টগুলো থ্রো করেছেন এবং যেভাবে বলতে চেয়েছেন, সেই রকম কোনো মেন্টালিটি, সেই রকম কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই, এটা বলে দিতে পারি। এবার সেটা আপনার পার্সোনাল ব্যাপার, যে আপনি কতটা বিশ্বাস করবেন বা বিশ্বাস করবেন না, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি জোর করে কখনো করাতে পারি না। তো যাই হোক, এই ছোট একটা কথা বলার ছিল, তাই একটু বলে দিলাম। ঠিক আছে, দেখুন সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার। ঠিক আছে, তাতে যদি মনে হয় যে আমার কাছ থেকে ভালো কিছু পাচ্ছেন না, আমার কাছ থেকে নেওয়ার মতো আর কিছু নেই, ছেড়ে দিন না, কী দরকার আছে। ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, যেখানে আপনার মনে হচ্ছে, আমি তো বলেই রেখেছি যে চ্যানেলটা আপনার ভালো লাগছে, যাকে আপনার বিশ্বাস হচ্ছে, যার কথায় ভরসা পাচ্ছেন, আপনি সেখানে দেখুন। আমাকে ফালতু কেন দেখবেন? যারা আমাকে ট্রাস্ট করে, যারা বিশ্বাস করে, তারা থাকুন, তারা কন্টিনিউয়াসলি ফলো করুন। তারা যদি একটু একটু করে শিখতে পারে, শিখুক, সমস্যা কোথায়? আপনার যার মনে হচ্ছে যে আর কিছু পাচ্ছেন না আমার কাছে, শেখার আর কিছু নেই, সমস্ত কিছুই মোটামুটি আমার কাছে যা ছিল সবটাই আপনার শেখা হয়ে গেছে, ছেড়ে দিন, কী দরকার আছে? বাকি মানুষগুলো তো শিখতে পারছে, যতটুকুই শিখছে। অনেকে নতুন আছেন, নতুন ইনভেস্টর প্রচুর আছেন চ্যানেলে, তো তাদের জন্য আমি তো প্রেজেন্টেশনগুলো করে থাকি, কিছু ছোটোখাটো জিনিস যেগুলো বুঝিয়ে থাকি। এই যে সমস্ত এখন এই যে টেলিগ্রাম চ্যানেলটা খুলে দিয়েছি, চ্যাটিং গ্রুপটা, সেখানে কত আলোচনা হচ্ছে, এই বিভিন্ন রকম ডাটাগুলো, হ্যাঁ, এই এতদিনের যা টোটাল 1.5 বছরের যে পরিশ্রম, এই পরিশ্রমের মধ্যে যত কিছু আপনাদের সামনে দিয়েছি, যে সমস্ত জিনিস শিখিয়েছি, অনেকেই জানতো না। যারা জানতো তাদের কথা আমি বলছি না, ঠিক আছে, সমস্যা নেই, সবাই তো সব কিছু নাও জানতে পারে। তো আমার কাছ থেকে যদি 200-400 জনও কিছু জেনে থাকে, তাহলে সেটাও বা ক্ষতি কী আছে? খারাপ কিছু তো শেখায়নি, তাই নয় কি? একটু ভেবে দেখবেন কথাগুলো যেগুলো বললাম। ঠিক আছে, যাই হোক, তো খারাপ লাগে মাঝে মধ্যে, যার কারণে বলি। কারোর ওপর আমার কোনো রাগ নেই। আমার কাছে আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য, আপনাদের প্রত্যেককে আমি আপন বলে মনে করি, কেউ আমার পর নয়। সুতরাং আমি কখনোই কারোর ক্ষতি চাই না, আর টাকা পয়সার লেনদেন কোনো সময় করি না। অনেকে আছেন টাকা পয়সা দেওয়ার জন্য কিন্তু লাইন লেগে আছে আমার পেছনে। ঠিক আছে, আমি চাইলে আমি বাড়িতে বসে মানে একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারি, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। যারা ভাবছেন এই ইউটিউবে ভিডিও প্রেজেন্টেশন করে আমার সংসার চলছে, ভুল ভাবনা চিন্তা করছেন। এই ইউটিউব থেকে যতটুকু আসে তাতে কিছুই হয় না। ঠিক আছে, আমি এই যতটুকু টাইম আপনাদের পেছনে সময় দিই, সেই টাইমটা যদি আমি অন্য কিছুতে সময় দিই, আমার এর থেকে না হলেও 20 থেকে 25 গুণ ইনকাম হবে, সেই রাস্তা আমার জানা আছে। কিন্তু তবুও আমি দিই না, কেন? দরকার নেই, অতটুকু দরকার নেই। যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। এই যে আপনাদের কাছ থেকে ভালোবাসাগুলো পাই, এই এত মানুষ এত ভালোবাসেন, এই ভালোবাসাটা সারা পৃথিবীর টাকা দিয়েও কেনা যায় না, বুঝতে পেরেছেন? তো এই ভালোবাসাটার জন্যই অনেক কিছু করে মানুষ, তো সেটুকুই চেষ্টা করি। যাই হোক, অনেক কথা বলে দিলাম, ছেড়ে দিন, আরে সমস্ত কথা বলে লাভ নেই। যাই হোক, মোটামুটি এফআইজের আজকেও আমরা বাইং দেখেছি, গতকালকেও বাইং দেখেছিলাম। ডিআইস একটু সেলিং করছে, তো ঠিক আছে, এইটুকু স্যাক্রিফাইস আমরা করেই নিতে পারি, কারণ ডিআইস আমাদের কন্টিনিউ মার্কেটটা যেভাবে ধরে রেখেছিল, সেহেতু ডিআইস এখন কিছুটা প্রফিট বুকিং করুক, সমস্যা কিছু নেই। আপনাদের মধ্যেও অনেকে একদম নিচের লেভেলে কিছু স্টক কিনেছিলেন, প্রফিট নিচ্ছেন, এরকম ডিআইসরাও করুক, সমস্যা কোথায়? তারা তো আমাদের মার্কেটটাকে ধরে রেখেছিল ঠিক, এফআইস যখন কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে, তো মার্কেটটা তো মোটামুটি 15-16% নিচে আর যায়নি। যদি ডিআইসও সেখানে সেলিং করতে শুরু করে দিত, তাহলে তো মার্কেট মোটামুটি 20, 25, 30 কত পার্সেন্ট যে পড়ে যেত তার কোনো ঠিক নেই। যাই হোক, এইসব ব্যাপার আগেই বলে রেখেছি। তো মোটামুটি এফআইসের পক্ষ থেকে আমরা পরপর টানা 2 দিন বাইং দেখলাম, এই বাইংটা কন্টিনিউ থাকতে হবে। এবার এক আধ দিন সেলিং করতেই পারে, কিন্তু এই বাইংটা কন্টিনিউয়াসলি মোটামুটি 2 দিন বাইং করলো, একদিন সেল করলো, আবার 2 দিন বাইং করলো, একদিন 2 দিন সেল করলো,
এইভাবে যদি কন্টিনিউয়াসলি বাইংয়ে কনভার্ট হয় তাহলে কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না, কারণ ইন্ডিয়ান মার্কেটে পজিটিভিটি আছে। ঠিক আছে, তো যেহেতু পজিটিভই আছে এবং সব দিক থেকেই আমরা সমস্ত কিছুই পজিটিভ পেয়েছি, আরবিআই রেট কাটও করেছে এবং গতকালকে ইনফ্লেশন ডাটাও এসছে, সেটাও পজিটিভ। তো সমস্ত দিক থেকেই পজিটিভই আছে ইন্ডিয়ান মার্কেটের জন্য। এবার ইউএস আর চায়নার এই যে ট্যারিফ ওয়ার যদি লেগে থাকে, সেক্ষেত্রে আমি কোনো না কোনো দিক থেকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ার অনেক লাভ আছে, কারণ দুটো টপ ইকোনমি যখন যুদ্ধ লাগবে, তাদের অনেক কিছু জিনিসপত্র আদান প্রদানে মানে দুটো দেশেই সেই সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেই ট্যারিফটা আমাদের উপর এখন আপাতত নেই। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বিজনেস করবে, এই ব্যাপারটাও একটু ভাবতে হবে। তো যাই হোক, এটা আমার নিজস্ব চিন্তাভাবনাটা বললাম। তবে ডোনাল্ড ট্রাম্পের ওপর কোনো মতেই ভরসা নেই, কখন কি মানে আবার হুট করে কোন রাত্রিবেলা মানে খবর দিয়ে দিল, সকালে হয়তো ঘুম থেকে উঠে আমরা দেখলাম আবার ট্যারিফটা হয়তো বসিয়ে দিয়েছে, কোনো বোঝা যাচ্ছে না। যার কারণে একটা নেগেটিভিটি অবশ্যই বাজারে তৈরি আছে, পুরোপুরিভাবে এখনও সেইভাবে পজিটিভিটি এখনও মানে গ্লোবালি যতক্ষণ আমরা পুরো ক্লিন চিট না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিছুই সিওরিটি কিছু পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে একটা কোম্পানির স্টক দারুণ দৌড়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে এখন শুরু হয়ে গেছে কি Q4 রেজাল্ট। তো এই Q4 রেজাল্টের জন্য, ঠিক আছে, Q4 রেজাল্ট দারুণ এসছে এবং আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আরও একটি Q4 রেজাল্ট এসছে। তো এর রিয়াকশান আমরা আগামীকাল দেখতে পাবো, সেই দুটো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম কোম্পানিটি হচ্ছে ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। তো মোটামুটি আজকে আমরা দেখছি প্রায় 5.5% দৌড়েছে, ঠিক আছে। এক বছরের চার্ট প্যাটার্নটা যদি আমরা দেখি, তাহলে ওপরের টপ লেভেল থেকে মোটামুটি কতটা কারেকশান হয়েছিল, প্রায় 50% মতো কারেকশান হয়েছিল। দাঁড়ান, ধরতে পারছি না, একটু ধরে নিই। এই দেখুন, মোটামুটি 50-51% কারেকশান হয়েছিল ওপরের টপ লেভেল থেকে। ধীরে 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 আবার রিকভারি করছে। 6 মাসের চার্ট প্যাটার্নটা একটু ওপেন করে নিই, একটা জিনিস দেখাই। মনে করুন এই জায়গা থেকে এই জায়গায় এসছে, তার মানে এটা সেম প্রাইস, ঠিক আছে। একটু প্রাইসটাও দেখিনি, একটা জিনিস বোঝাচ্ছি। দেখুন এই জায়গাটায় প্রাইসটা কত, 177, ঠিক আছে। এখন ক্লোজিং প্রাইসটা কত, 176.41, ওই 177ই ধরুন। তাহলে একটা জিনিস বোঝাচ্ছি ছোট্ট, শুধুমাত্র এই জায়গা থেকে এই জায়গাটা, এইটাই বোঝার চেষ্টা করবেন। অনেকে হয়তো জানেন না যারা নতুন যুক্ত হয়েছেন, কিন্তু এর আগে আমি ব্যাপারটা বলেছি। তো যাই হোক, এই টপ লেভেল থেকে এই নিচে কত পার্সেন্ট মাইনাস, কত পার্সেন্ট, 21%, ঠিক আছে। তার মানে ওপর থেকে একটা স্টক যখন নামলো তখন 21% নামলো। তাহলে এবার এই স্টকটি এখান থেকে সেম এই জায়গাতেই আবার পৌঁছেছে, তাহলে নিচ থেকেও আবার সেম লেভেলে পৌঁছালো। তাহলে ওপর থেকে যে নামলো সেটা 21%। এবার অনেকে হয়তো ভাববেন নিচ থেকে যখন আবার উঠবে তখনও 21% রিটার্ন হবে, কিন্তু আমি বলছি এটা বেশি হবে। যারা জানেন না তাদের জন্য এটা শুধুমাত্র। তাহলে নিচ থেকে এখানে যখন উঠলো, তাহলে এটা কত পার্সেন্ট রিটার্ন, 26%। এটাই হচ্ছে জাদু, কম্পাউন্ডিং, এটা ম্যাথমেটিক্স, এটাই হচ্ছে মার্কেটের অঙ্ক, ঠিক আছে। যারা জানেন না জেনে নিন। ওপর থেকে একটা স্টক যতটা নিচে পড়বে, নিচ থেকে ততটা রিকভারি করলে রিটার্নটা কিন্তু সেম হবে না, রিটার্নটা আরও বেশি হবে। যার কারণে যখনই আপনি একটা ইউসেপে কাজ করবেন, আপনি কম শেয়ার কিনবেন এবং সেই জায়গা পর্যন্ত হোল্ড করবেন, সেই প্রফিটটাও দেখে নেবেন কতটা। এটাই হচ্ছে জাদু। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই আলোচনাটা ছিল। যাই হোক, এবার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা বের করি। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে আইপিও আসার পর কন্টিনিউয়াসলি দৌড়েছিল এবং কন্টিনিউয়াসলি যখন দৌড়াচ্ছিল তখন রিটেল ইনভেস্টর কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছিল, ঠিক আছে। আমি মোটামুটি এই রকম জায়গায় অ্যালার্ট করেছিলাম, কিন্তু অ্যালার্ট কেন করেছিলাম, যারা একটু শর্ট টাইম চিন্তাভাবনা করছে তাদের জন্য, পুরনো চ্যানেলে ভিডিও করা আছে, ঠিক আছে। এবার তারপর এই জায়গা থেকেও উঠে গেল, তার মানে আমার কথাতেও কাজ হবে না,
কখনোই হবে না, কারণ এটা মার্কেট, এখানে কারোর কথা শুনবে না মার্কেটের মতোই চলবে। তারপরেই ধীরে ধীরে চালু। আর এই সমস্ত জায়গাতেই মোটামুটি টপ লেভেলগুলোতেই ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার এন্ট্রি নিয়েছে এবং এখন অবশ্যই মাইনাসে আছে তারা। এই রকমই প্রচুর স্টক, কিন্তু রাইট কোম্পানি, ঠিক আছে। সেই কোম্পানিগুলো এই রকমভাবেই দৌড়েছিল এবং সেখানেও রিটেল ইনভেস্টাররা দৌড়েছিল, তারপরে কন্টিনিউয়াসলি এই রকমভাবেই পড়েছে। কিন্তু এই যে এই রকমভাবে পড়বে সেই আইডিয়াটা অনেকের থাকে না, যার কারণে এই পজিশনে কি করতে হবে না করতে হবে এই ব্যাপারগুলো জানে না। তখনই তারা কি করে, বিভিন্ন রকম এই আমাদের মতো চ্যানেলে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় নানান রকম কমেন্ট মারতে থাকে যে দাদা এই ব্যাপারটা এই হয়েছে, কি করব, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করুন, এই সমস্ত আর কি কথা, ঠিক আছে। তো দেখুন, ব্যাপারগুলো বুঝতে হবে, কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। এই চ্যানেলে থাকুন, আমার কাছে যদি থাকেন, আমি কন্টিনিউয়াসলি কভার করে থাকি। যারা রেগুলারলি ফলো করেন তারা জানেন। তো রেগুলারলি আপনাকে স্টক মার্কেটে কাজ করতে গেলে রেগুলার আপডেটেড থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি মার্কেটের খবরাখবর নিয়ে যেতে হবে। একটু টাইম আপনাকে দিতেই হবে। টাইম যাদের কাছে নেই তারা সোজা একদম পরিষ্কার কথা বলছি, তাদের জন্য স্টকে কাজ করা একদমই ঠিক নয়। যারা একদম নতুন আছেন, টাইম যাদের নেই, কিন্তু যারা পুরানো আছেন টাইম নেই, তারা জানেন কি করতে হবে। তারা মোটামুটি চুপচাপ ঠিক টাইম মতো তাদের এসআইপি চালিয়ে যায় এবং ঠিক জায়গা মতো তারা কেনাকাটি করে নেয়, তাদের কথা আমি বলছি না। কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একদমই নয়। তারা শুধুমাত্র মানে মিউচুয়াল ফান্ড করুন, মিউচুয়াল ফান্ড অথবা ইটিএফে কাজ করুন, সেগুলো বেটার, কারণ সেগুলো মোটামুটি সেফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সেখানে ইনভেস্ট করলে মোটামুটি আপনার টাকা সুরক্ষিত, কিন্তু পার্টিকুলার কোনো এরকম কোনো স্টকে যখন ইনভেস্ট করবেন তখন কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সেই ব্যাপারগুলো বুঝবেন না, মার্কেট সম্বন্ধে নলেজ নেওয়ার মতো সময় নেই, তাহলে কি করতে হবে না করতে হবে মার্কেট সম্বন্ধে যখন আপনি জানবেনই না তাহলে সেটা বুঝতেও পারবেন না। সুতরাং সেক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসলি মানে আপনার লাইনটা আপনি ঠিক দিকে গেলেন না, এই হচ্ছে কথা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইরেটা হচ্ছে আমার কাছে একটা রাইট কোম্পানি এবং রিনিউয়েবল এনার্জিতে এরা ফাইন্যান্স লোন প্রোভাইড করে, লোন দিয়ে থাকে, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জিতে যারা কাজ করছে তাদেরকে কোম্পানি লোন দেয় এবং এটা সরকারি কোম্পানি। তো যেহেতু লোন দেয় এবং রিনিউয়েবল এনার্জিতে কাজ করে, তো রিনিউয়েবল এনার্জিতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও ফোকাস করছে এবং রিনিউয়েবল এনার্জিতে ফিউচারে গ্রোথও আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইলেকট্রিসিটি, পাওয়ারের ডিমান্ড কি আপনার মনে হচ্ছে কখনো কম হবে? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ কন্টিনিউয়াসলি বিল্ডিংয়ের পর বিল্ডিং বেড়ে চলেছে। আগে যতটা ফাঁকা জায়গা ছিল, ধরে রাখুন একটা 5 কাঠা জায়গার মধ্যে একজনের বাড়ি ছিল, সেই বাড়িতে ধরুন 10-12 জন মানুষও ছিল, সেটা আমি ধরে নিলাম। এবার সেই বাড়িটায় ধরুন 4-5টা ঘর ছিল। এবারে সেই বাড়িটা কি হচ্ছে, এটা একটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। সেই বাড়িটায় একটা প্রমোটিং হলো, সেখানে একটা ধরুন 5 তলা একটা বিল্ডিং দাঁড়িয়ে গেল। এবার সেই 5 তলা বিল্ডিংয়ে 5টা ঘরের জায়গায় 50টা ঘর হয়ে গেল। এবার আগে ওই 5টা ঘরে গরমকালে ফ্যান চলতো, লাইট জ্বলতো, হ্যাঁ, ফ্রিজ, টিভি, এখন এসি, এই সমস্ত সব ব্যাপার তো আছেই। তো সেই 5টা ঘরেই হতো, এখন কিন্তু হবে সেই 50টা ঘরে, এবং 50টা ঘরেও কিন্তু লাইট লাগবে, পাখা লাগবে, এসি, ফ্রিজ, যাই বলুন, এই সমস্ত কিছু লাগবে। তাহলে পাওয়ারটা কি বাড়লো এবং এইভাবেই কন্টিনিউয়াসলি কিন্তু বেড়ে চলেছে। তাহলে পাওয়ারের ডিমান্ড আমি কোনো দিক থেকে দেখছি না যে ফিউচারে গিয়ে কম হবে, আরও পাওয়ারের ডিমান্ডটা বাড়বে বলে মনে করছি। তো পাওয়ারের ডিমান্ড যখন বাড়বে এবং রিনিউয়েবল এনার্জিতেও যখন গভর্নমেন্ট ফোকাস করছে, ধীরে ধীরে পেট্রোল ডিজেল যখন একটু কমানোর চিন্তাভাবনা চলছে এবং সেটাকে ইলেকট্রিকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছে, মানে ইলেকট্রিক ভেহিকেল বলুন, সোলার এনার্জি, গ্রিন এনার্জি, এইরকম যত রকমের রিনিউয়েবল টাইপের কাজ আছে, ঠিক আছে। তো এই রকম রিনিউয়েবল এনার্জিতে যারা ইলেকট্রিসিটি তৈরি করে তাদের কিন্তু ফিউচারে গিয়ে আমি একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। তার কারণ ইরেডা আমার কাছে একটা রাইট কোম্পানি ছিল, কারণ যখন এই সেক্টরটাই গ্রো হবে
তখন সেই সেক্টরে ফাইন্যান্সও করতে হবে, কারণ রিনিউয়েবল এনার্জিতে খরচা আছে, পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে, বিভিন্ন টারবাইন, যারা টারবাইনে বিদ্যুৎ উৎপন্ন করে টারবাইনের খরচা আছে, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, এগুলো সব কস্টিং আছে। তো খরচ যেখানে আছে সেখানে তো টাকার প্রয়োজন হবে, তো ফাইন্যান্স কে করবে? এই সমস্ত কোম্পানি। তো এই কোম্পানিটির রেজাল্ট এসছে গতকাল, দেখি। এই রেটার মার্কেট ক্যাপ কত? 47,300 কোটি, একটা মিড ক্যাপ কোম্পানি। এবার দেখে নেবো একটু রেজাল্টটা। মার্চ কোয়ার্টারে কত আসলো? মার্চ 2025 1,904 কোটি টাকা রেভিনিউ এসছে কোয়ার্টারলি। এর আগে কত ছিল? 1,698 কোটি। তাহলে অবভিয়াসলি বেড়েছে। এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, মার্চ কোয়ার্টারে 1,391 কোটি, সেখান থেকেও বেড়েছে। এবং কোয়ার্টারলি, ইয়ারলি দুদিক থেকেই বেড়েছে। হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি নেট প্রফিটে। নেট প্রফিট 425 কোটি ছিল আগের কোয়ার্টারে, এখন 502 কোটি, বেড়েছে। প্রিভিয়াস ইয়ারে কত ছিল? 337 কোটি, সেখানেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই বেড়েছে রেভিনিউ, নেট প্রফিট। ঠিক আছে। আচ্ছা, এনপিএটা যদি কেউ দেখতে চান, এনপিএটা এই কোয়ার্টারে আপডেট নেই, আপডেট আছে এই জায়গায় দেখুন, একটা পিডিএফের অপশান আছে। ঠিক আছে, এটার মধ্যে আপনি যদি ক্লিক করে নেন তাহলে আপনি এনপিএটা দেখতে পেয়ে যাবেন। একটা পিডিএফ ওপেন হবে, সেখানে কোম্পানির এই যে এখন এই যে খরচগুলো দেখছেন, এই যে রেভিনিউয়ের একটা পার্ট দেখছেন, ওই পিডিএফটার মধ্যে আপনি রেভিনিউ কোথা থেকে কত এসছে, কী ব্যাপারে এসছে, সমস্ত ডিটেলস পাবেন। ঠিক আছে, খরচ কোথায় কী হয়েছে না হয়েছে, সমস্ত ডিটেলস আলাদাভাবে আপনি পাবেন। বুঝতে পেরেছেন? নেট প্রফিট কোথা থেকে কত হলো, কী ব্যাপার হলো, ট্যাক্স কত গেল না গেল, সমস্ত ব্যাপার ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা আমি আগেও বলেছি, আবারও বলে দিলাম। আচ্ছা, ফাইনালি ইয়ারলি কী হলো, হিসাবটা কী দাঁড়ালো? বছরের শেষে এসে 4টে কোয়ার্টার মিলিয়ে 6,742 কোটি। ঠিক আছে, 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,965 কোটি। তার মানে ইয়ারলি দারুণ পরিমাণে বেড়েছে রেভিনিউ। নেট প্রফিটে আমরা কি দেখছি? নেট প্রফিট 1,252 কোটি ছিল, সেখান থেকেও বেড়ে 1,699 কোটি। তার মানে রেভিনিউ, নেট প্রফিট দুদিকেই গ্রোথ এসছে, ইপিএসও বেড়েছে। তাহলে রেজাল্টটা একদমই সুন্দর, যার কারণে মার্কেটও আজকে পজিটিভ রিয়াকশান দেখিয়েছে। একটু নিচে কিছু আপডেট হয়েছে কি দেখে নিই। তো যাই হোক, কোম্পানির কাছে রিজার্ভস 7,500 কোটি, রিজার্ভস কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা আপডেট হয়ে গেছে মার্চ 2025। এবং বোরোয়িং ধীরে ধীরে বাড়ছে। তো ফাইন্যান্স কোম্পানি বোরোয়িং যত বাড়বে তত ভালো। ঠিক আছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণও বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কি দেখি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা প্রোমোটার হোল্ডিং 75%ই আছে, এবং প্রোমোটার হোল্ডিংয়ের প্লাস সাইনে ক্লিক করলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যাই হোক, যে কোনো কিছুই হোক, তো মোটামুটি গভর্নমেন্টের কাছেই সমস্ত হোল্ডিংটা আছে। ঠিক আছে, এবার এফআইসকে আমরা দেখছি, এফআইস সেল করছে, যার কারণে নিচে আসছিল। এবং ডিআইসকেও এই কোয়ার্টারে ডিআইসও সেল করেছে, তো দুজনেই যখন সেল করেছে নিচে এসছে। ঠিক আছে, আর পাবলিককে যদি দেখি, পাবলিকের কাছে মোটামুটি পাবলিক এখান থেকে এখানে সেলিং করেছিল, আবার এখানে কিছুটা বাইং করেছে। ঠিক আছে, এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো রেজাল্টটা দুর্দান্ত এসছে, রেজাল্টটার কারণে আজকে পুরো রকেট স্টকটি। ঠিক এইরকমই আরও একটি কোম্পানির রেজাল্ট আজকে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর এসছে, এবং তার রিয়াকশান হয়তো আগামীকাল আমরা দেখতে পারবো। তবে এটা মার্কেট কী হবে না হবে সেটা সম্পূর্ণ মার্কেটই জানে, তবে দেখে নিই। তো কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে 2,59,000 কোটি টাকা। তার মানে একটা লার্জ ক্যাপ স্টক, লার্জ ক্যাপ কোম্পানি। তাহলে কোম্পানির মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি, তাহলে 22,500 কোটি রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারে কত ছিল? 22,300 কোটি। তাহলে কোয়ার্টারলি বেড়েছে, ইয়ারলি 22,200 কোটি, সেখান থেকে কিছুটা বেড়েছে। তো মোটামুটি নর্মাল এভারেজ পারফরমেন্স বলতে পারি। আচ্ছা, অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ 20 থেকে 21% হয়েছে, তার মানে খরচটা একটু কম হয়েছে। নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিটে কিন্তু দারুণ গ্রোথ। 3,367 কোটি ছিল, সেটা 3,588 কোটি বেড়েছে কোয়ার্টারলি। ইয়ারলি যদি দেখি 2,858 কোটি, সেখান থেকেও বেড়েছে। ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই বেড়েছে, ইপিএসটাও বেড়েছে। বছরের হিসাবটা কী দাঁড়ালো? 89,088 কোটি। আগের বছরে ছিল 89,760 কোটি। তার মানে ইয়ারলি একটু ডাউনফল দেখা গেছে।
ঠিক আছে। ইয়ারলি একটু ডাউনফল দেখা গেছে। অপারেটিং প্রফিট মার্জিনটা একটু বেড়েছে ইয়ারলি। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে মোটামুটি 13,218 কোটি, যেটা আগের বছরে ছিল 11,112 কোটি। তাহলে নেট প্রফিটে একটু ভালো পারফরমেন্স দেখা গেছে। তার মানে রেজাল্টটা যেটা দেখলাম, ইয়ারলি একটু মোটামুটি ইয়ারলি আমরা রেভিনিউতে একটু ডাউনফল পেলাম, কিন্তু কোয়ার্টারলি রেভিনিউ এবং নেট প্রফিট দুদিকেই আমরা পজিটিভ দেখতে পেলাম। এইবার এই কোম্পানিটি কি, আচ্ছা বাকি জিনিসগুলো একটু দেখিয়ে নিই। বাকি জিনিসগুলো আপডেট হয়ে গেছে। তো কোম্পানির কাছে রিজার্ভস 80,000 কোটি টাকা, রিজার্ভসটা বেড়েছে। এবং বোরোয়িংটা যদি দেখি তাহলে 19,200 কোটি টাকা। তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং যথেষ্ট কম, একটা লার্জ ক্যাপ স্টক। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী আপডেট আছে, প্রমোটার হোল্ডিং 72.73%, এফআইস হোল্ডিং বেড়েছে, ডিআইস সামান্য সেল করেছে। এবং পাবলিককে যদি দেখি, পাবলিকের কাছে পাবলিক সামান্য কিছুটা বাই করেছে, মোটামুটি পাবলিকের কাছে কম হোল্ডিংই আছে। এবার এটা লার্জ ক্যাপ স্টক এবং নিফটি 50-র একটি স্টক। দেখুন তো কোম্পানিটি হচ্ছে উইপ্রো লিমিটেড, ঠিক আছে। 247 টাকা শেয়ার প্রাইস। এক বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে নিয়েছি। মোটামুটি ওপর থেকে নিচের দিকেই যাচ্ছিল, সমস্ত আইটি কোম্পানি নিচের দিকে যাচ্ছিল, কারণ এই ট্যারিফের জন্য। কারণ এই রিলেটেড একটা ভিডিও করা আছে কিছুদিন আগেই, ঠিক আছে, সেটা দেখে নেবেন। সেখানে আমি কারণটি বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে। এবার ইউএসএ যখন একটা ট্যারিফের এইরকম সিচুয়েশান চলছে, সেক্ষেত্রে একটা নেগেটিভিটি তৈরি হয়। যতক্ষণ এই জিনিসটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো আপাতত তার মধ্যেই চলে এসছে কোম্পানির রেজাল্ট আমরা কি দেখলাম যে পজিটিভ। এবার আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা দেখব। তবে কিছুটা রিয়াকশান এখন দেখা যাবে, কোথায় সেটা দেখুন। তো যাই হোক, মোটামুটি রিয়াকশানটা আমরা দেখতে পারবো কোথায়, উইপ্রো এডিআর এখন রানিং আছে, ইউএস মার্কেট চলছে। তো আমাদের উইপ্রো এডিআর লিস্টেড আছে ইউএস মার্কেটে। তো এখন নেগেটিভিটি দেখা যাচ্ছে, তবে এটা এখন একটু আমার নেটের প্রবলেম চলছে, যার কারণে দেখাতে পাচ্ছি না আপনাদের। তবে মানে ওপেনিংয়ে এটা প্রায় 5% মতো নেগেটিভে ছিল, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে এটা রিকভারি করছে, ঠিক আছে। তো মধ্যরাত পর্যন্ত দেখা যাক, ইউএস মার্কেট চলবে। তো মধ্যরাত পর্যন্ত কতটা কি হয় সেটা দেখতে হবে। তো যেহেতু ইউএস মার্কেট নেগেটিভ এবং নাসড্যাক যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা নেগেটিভ চলছে এখন প্রায় 2.5% মতো, ঠিক আছে। তো ওপেনিংয়ে মানে ওপেনিং হওয়ার পর তারপর নেগেটিভ হয়েছিল, ধীরে একটু রিকভারি করছে। এখন দেখা যাক মধ্যরাত পর্যন্ত কোথায় রিকভারি করে না করে। তো যেহেতু ইউএসএ প্রেশার রয়েছে, যার কারণে নেগেটিভিটি দেখাচ্ছে। তবে উইপ্রোর রেজাল্টটা আমাদের কাছে পজিটিভ, ঠিক আছে। আপাতত কোয়ার্টার রেজাল্টটা পজিটিভ। তো এডিআর এবং ইউএস মার্কেট নেগেটিভিটি দেখালে সেক্ষেত্রে কিছু করার নেই। তো এটা আপনাকে মানে রেজাল্টটা মাথায় রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি রেগুলারলি কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই রাখছি। আরও দুটো স্টকের রেজাল্ট আছে, যদি চলে আসে আমি রাত্রের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, নাহলে আগামীকাল সকালে পেয়ে যাবেন, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।